নমস্কার সবাইকে। আমি শান্ত রায়। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। আজকে আসলে জীবনের ১ম কোনো ভিডিও বানাচ্ছি। তো আমার এই চ্যানেলটি খোলার মেইন উদ্দেশ্য হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড ভিডিও তৈরি করা। মেইনলি কোড ফোর শেষে যে কনটেস্ট গুলা হয়, এগুলার সলিউশন ভিডিও তৈরি করা আপাতত। আজকে যেহেতু ১ম ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম যে আমার রোড টু ইউনিভার্সিটি পর্যন্ত যে জার্নিটা, এটা শেয়ার করা যাক। যদিও বা খুব বড় কিছু করে ফেলিনি। তারপরেও কেন জানি মনে হলো যেহেতু ১ম ভিডিও তো এটা দিয়ে শুরু করা যাক। অনেকের কাছে এটাই হয়তোবা অনেক বড় কিছু বলা চলে। তো শুরু করা যাক। আমি আসলে কখনোই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। এমনকি এখনো খুব ভালো স্টুডেন্ট না। তবে আমি সবসময় চেষ্টা করতাম and প্রচুর চেষ্টা করতাম। আমি আসলে কেমন স্টুডেন্ট ছিলাম এটা একটা ঘটনার মাধ্যমে শোনাই। হাই স্কুলে হচ্ছে গল্পের বই দেওয়া হতো। তো ওইখানে হচ্ছে সবাইকে দেওয়া হতো না, সিলেক্টিভ কয়েকজনকে দেওয়া হতো। সেখানে হচ্ছে আমার নামটাও ছিল। যেদিন হচ্ছে বই দিবেন স্যার আমার নামটা ডাকলেন। আমাকে দেখে স্যার হচ্ছে সবার উদ্দেশ্যে বললেন যে, "এ কি গল্পের বই পড়তে পারবে?" আমি আসলে এমনই একজন স্টুডেন্ট যাকে কিনা সন্দেহ হতো যে গল্পের বই পড়তে পারবে কিনা। তবে চেষ্টা করতাম প্রচুর। যার কারণে আমার আ আ পিএসসি থেকে এইচএসসি পর্যন্ত যতগুলা বোর্ড এক্সাম ছিল বা যতগুলো এক্সাম দিছি, কোন এক্সামে হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট থেকে আ ডাউন রেজাল্ট হইতো না। প্রতিটাতেই কিছুটা না কিছুটা উন্নতি হইতো আরকি। তো যেমন আমার পিএসসি রেজাল্ট ছিল 3.42, জিএসসি রেজাল্ট ছিল 4.79, এসএসসি রেজাল্ট ছিল 4.89, এইচএসসি তে জিপিএ 5 পাইছিলাম। তো ওই সময় পিএসসি তে 3.42 পাওয়া সত্ত্বেও আমি আসলে অনেক খুশি ছিলাম। কারণ ওই 3.42 পেয়েই আমি হচ্ছে আমার ওই স্কুলের মধ্যে ১ম হয়েছিলাম। অ্যান্ড আমার বাবা-মাও অনেক খুশি ছিল আসলে যে আমার ছেলে ১ম হইছে স্কুলের মধ্যে। রেজাল্ট যাই হোক ১ম হইছি। আর ওই সময় আমার তেমন একটা ভিশনও ছিল না যে বলতে গেলে আমার তেমন একটা ভিশনই ছিল না যে লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে হচ্ছে চাকরি-বাকরি করতে হবে বা আমাদের ফ্যামিলি থেকে আমরা হচ্ছে চাকরি করতে পারবো বা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে হবে এমন কোনো এক্সপেকটেশনও ছিল না আমার প্রতি আমার ফ্যামিলি থেকে আসলে। আমাদের মতো ফ্যামিলি থেকে বলতে গেলে ওই সময় লেখাপড়া করাটা এক প্রকার বিলাসিতাই ছিল। কারণ যাদের হচ্ছে আমাদের মতো অবস্থা ফ্যামিলির, তারা মোটামুটি ১৬ কি ১৭ বছর বয়সেই মোটামুটি কোনো একটা কাজে লেগে যায় যেটা পরবর্তীতে তার প্রফেশন হবে। কাজ শেখা শুরু করে দেয় বা মোটামুটি ফিন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া শুরু করে দেয়। সেখানে আমার হচ্ছে কাজকর্ম না করে পড়াশোনা করাটা বলতে গেলে এক প্রকার বিলাসিতাই। সেম ভাবে আমারও হচ্ছে সেম লক্ষ্য ছিল যে না এসএসসি পাস করে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যামিলিকে একটা ফিন্যান্সিয়ালি যাতে সাপোর্ট দেওয়া যায় কোনো কাজে লেগে যাইতে হবে। তো একটা ঘটনা শোনাই আপনাদের। আমার এলাকার এক জেঠু অ্যান্ড হচ্ছে উনার পোতা অ্যান্ড হচ্ছে আমি আসলে বসেছিলাম। উনার পোতা আমার ভাতিজা হবে। তো ওই জেঠু হচ্ছে জিজ্ঞাসা করলেন আমাদের যে কার কতদূর পর্যন্ত লেখাপড়া করার ইচ্ছা। তো আমি সেম ভাবে বললাম যে আমার হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে আমি হচ্ছে কোনো একটা কাজে লেগে যাইতে চাই যাতে হচ্ছে ফ্যামিলিকে হচ্ছে মোটামুটি একটা ফিন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারি। আর ওই দাদুর পোতা হচ্ছে বললেন যে ও হচ্ছে অনার্স বা মাস্টার্স পর্যন্ত আরকি পড়াশোনা করবেন। তো ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে সেই আমার ভাতিজা আসলে সে এখন হচ্ছে বিদেশে ওয়ার্কার হিসেবে আছে অ্যান্ড আমি এখনো হচ্ছে লেখাপড়া কন্টিনিউ করতেছি। আমি আসলে তাকে ছোট করতেছি না। জাস্ট হচ্ছে কাহিনীটা বললাম অ্যান্ড মানুষের আসলে কখন কি পরিবর্তন হয়ে যায়, কে কোথায় চলে যায় এটা বলাই যায় না। যেখানে আমার হচ্ছে পড়াশোনা করার ইচ্ছাই ছিল না, সেখানে হচ্ছে আমি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। পরবর্তীতে হাই স্কুলে ভর্তি হলাম। সেখানে তো বলতে গেলে আমি মোটামুটি সবার থেকেই একজন নরমাল স্টুডেন্ট। সেখানে আমার রুল মোটামুটি ৫০ জনের মতো স্টুডেন্ট। সেখানে আমার রুল হচ্ছে ৩০ প্লাস। তো পরে হয়তোবা পরে এসএসসিতে হচ্ছে রুল আমি মানে 4 আনতে পেরেছিলাম। ওই যে বললাম আমার চেষ্টাটা ছিল অ্যান্ড প্রতি ক্লাসে আমার হচ্ছে উন্নতি হইতো। রুল হচ্ছে কিছু না কিছু হইলেও কমতো আরকি।
আমি হাই স্কুলে আমি আসলে আ ম্যাথ ছাড়া হচ্ছে বাকি যে সাবজেক্ট গুলা এগুলা তেমন একটা পারতাম না আসলে। এন্ড আমার পছন্দ হইতো না। আমি ম্যাথটাই মোটামুটি ভালো পারতাম অ্যান্ড ম্যাথটা আমার হচ্ছে প্রিয় সাবজেক্ট ছিল একটা। এই ম্যাথের কারণে হচ্ছে আমার ম্যাথ টিচার ছাড়া বাকি টিচারগুলা তেমন একটা চিনতই না। তো ম্যাথ টিচারের আবার আমার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল যে আ এসএসসি বা জেএসসি তে কেউ যদি প্লাস পায় তার মধ্যে হচ্ছে আমি একজন হচ্ছে থাকবো আরকি। তো এটা নিয়ে আবার অন্যান্য ক্লাসগুলাতেও অনেক জায়গায় বলে বেড়াইছে যে কেউ যদি প্লাস পায় তো শান্ত একজন পাবে। তো আমি আসলে স্যারের ওই সম্মানটুকু রাখতে পারি নাই। কারণ আমি এসএসসি, জেএসসি কোনটাতে প্লাস পাইতে পারি নাই। আ পরবর্তীতে এইচএসসি প্লাস পাওয়ার পর এই খবরটা যখন স্যার শুনেন, স্যার অত্যন্ত খুশি হয়েছিলেন আসলে। এই ম্যাথের কারণে আসলে আমার পরবর্তীতে ইচ্ছা হয় যে না পড়াশোনা করে কিছু একটা করতে হবে অ্যান্ড ভালো কিছুই করতে হবে। পরে 9 এ উঠে হচ্ছে আমি সায়েন্স নেই। যেহেতু আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো না। আমি হচ্ছে মনে হয় ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে আ ম্যাথ প্রাইভেট পড়তাম। আর হচ্ছে 9 এ উঠে মনে হয় সায়েন্সের সাবজেক্ট গুলাই শুধু প্রাইভেট পড়তাম। তাছাড়া হচ্ছে বাকি কোন সাবজেক্ট তেমন একটা প্রাইভেট পড়তাম না। যদিও হচ্ছে ইংলিশটা প্রাইভেট পড়ার দরকার ছিল। ওইটাও পড়তাম না। ওইটা মনে হয় শুধু ২ কি ৩ মাস এরকম পড়ছিলাম। পরে আবার ক্লাস 9 এ উঠার পর হচ্ছে যে আবার রাজমিস্ত্রির কাজ করা শুরু করি। কারণ আমার চিন্তা ছিল যে আমি ফ্যামিলি থেকে তেমন একটা আমার লেখাপড়ার জন্য টাকা নিব না। কারণ হচ্ছে আ আমাদের মতো ফ্যামিলি থেকে লেখাপড়া করাটাই তো এক প্রকার বিলাসিতা। সেখানে সেই থেকে আমার আসলে চিন্তা আসে যে না আমি আসলে লেখাপড়ার পাশাপাশি যদিও লেখাপড়াটা করি, লেখাপড়াটা যদি কম্পালসরি হয় আমার তো পাশাপাশি আমি কাজটাও করব। তাহলে যদি লেখাপড়া করে আমি যদি কিছু নাও করতে পারি জীবনে তাহলে কাজকর্ম করে হয়তোবা চলতে পারব। ক্লাস 10 এ উঠে মনে হয় আমি একটা জীবনের সবথেকে সুন্দর একটা ডিসিশন নিছিলাম। তো ওই সময় হচ্ছে আমার স্কুলের শিক্ষক উনি হচ্ছে প্রজেক্টরে ক্লাস নিচ্ছিলেন। তো ওই সময় হচ্ছে ফার্স্ট স্যার অ্যান্ড হচ্ছে 10 মিনিট স্কুলের আমি অনলাইনে ক্লাস করি। তো ওই সময় আমার মনে হয়েছিল যে ক্লাসগুলা হচ্ছে খুব ইফেক্টিভ অ্যান্ড হচ্ছে আমি যদি আ এই ক্লাসগুলা করি আমার মনে হয় হয়তোবা আর আমার প্রাইভেট পড়া লাগবে না। তো সেই চিন্তাতেই আমি হচ্ছে ভাবলাম যে আমি একটা স্মার্টফোন নিবো স্যারের কাছ থেকে। ওই সময় তো এমবি কেনা হচ্ছে প্রচুর খরচ ছিল অ্যান্ড ওয়াইফাই ছিল না মোটামুটি। তো ভাবছিলাম যে স্যারের কাছ থেকে মেমোরি দিয়ে হচ্ছে ক্লাসগুলা নিয়ে নিবো আর ওই ক্লাসগুলাই করবো আমি। পরবর্তীতে আমি ওই চিন্তায় আরকি একটা স্মার্টফোন নেই। তো যদিও হচ্ছে আশেপাশের মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। কারণ হচ্ছে যে আমার থেকে যাদের ফ্যামিলির অবস্থা ভালো, আমার ফ্রেন্ডরা তাদের কাছেও ওই সময় বলতে গেলে টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন ছিল না। সেখানে আমি শান্ত স্মার্টফোন ইউজ করতেছি। তো সেটা বলা চলে এক প্রকার আমার জন্য বিলাসিতা ছিল। তো সেটা দেখে আশেপাশের মানুষের কথা বলাটা হচ্ছে স্বাভাবিক হয়েছিল বলতে গেলে। তো আমি ওই দিক তেমন একটা কর্ণপাত করি নাই। কারণ আমি জানতাম আসলে আমি কি জন্য হচ্ছে ফোনটা নিচ্ছি। এসএসসি পরীক্ষার পরে যে ২ মাসের গ্যাপটা থাকে, তো ওই সময়টা হচ্ছে আমি হচ্ছে প্রতিদিন রেগুলার হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতাম। আমার কাজ করতে এমনও হয়েছিল যে আমার হচ্ছে হাত-পা থেকে হচ্ছে হাত পায়ের আঙ্গুল থেকে ফুটো হয়ে হচ্ছে রক্ত পড়ছিল। তারপরে হচ্ছে কাপড় বেঁধে হচ্ছে সারাদিন ওইভাবে কাজ করতাম। কারণ এইচএসসিতে ভর্তি হয়ে যাই, পরবর্তীতে মনে হয় না হচ্ছে যে ঠিকভাবে কাজ করতে পারবো। অ্যান্ড ওই সময় হচ্ছে মোটামুটি একটা পড়াশোনার প্রেশার থাকে এটা জানতাম আরকি। তো সেই সুবাদেই আরকি যে আমার মানে থেকে চিন্তা হয়েছিল যে না তো পরবর্তীতে তো আমি কাজকর্ম করতে পারবো না তেমন একটা। তো আমার এইচএসসি তে তো বইয়েরও আবার সেরকম দাম। তো এত টাকা তো বাড়ি থেকেও দেওয়া পসিবল ছিল না। তো সেই থেকে হচ্ছে আমি ওই ক ২ মাস হচ্ছে পুরা টানা হচ্ছে কাজ করি। পরে ওই কাজের টাকা দিয়ে পরবর্তীতে আমি আবার বই-টই কিনি অ্যান্ড ওইখান থেকে আবার কিছু টাকা হচ্ছে বাড়িতেও দেই আরকি। এইভাবেই আসলে আমার এইচএসসি টা শেষ হয়। মাঝে মধ্যে হচ্ছে কাজ করতাম। মাঝে মধ্যে যখন সিজন আসতো ওই সময় আবার ট্রলিতে মাটি কাটা কাজ করতাম। আর যখন পড়াশোনা করতাম তখন পুরোপুরি পড়াশোনার মধ্যেই থাকতাম। তো ১ম যে আমার আ আ এইচএসসি তে ভর্তি হওয়ার ১ম যে ৫ মাস, ওই ৫ মাস পুরোপুরি একবারে পড়াশোনার মধ্যে ছিলাম আমি। আ দিনে সবসময় শুধু ফোন নিয়ে পড়ে থাকতাম শুয়ে বসে। শুধু ক্লাস করতাম আর রাতের বেলা হচ্ছে সেগুলো প্র্যাকটিস করতাম অ্যান্ড ম্যাথ করতাম। তো এইভাবে আমার এইচএসসি টা পার হয়।
পরবর্তীতে যখন হচ্ছে এইচএসসি পরীক্ষা তার ২-১ মাস ২ কি ১ মাস আগে আরকি আমাদের বাড়িতে একটা বড় রকমের একটা ঝামেলা শুরু হয়। আর ওই সময় হচ্ছে আমার বাবা হচ্ছে বাড়িতে ছিল না। আমার বাবা থাকতো পাঞ্জাবে, ভারতের। কৃষিকাজ করতেন ওইখানে। উনি আসলে আমার মানে বলতে গেলে প্রাইমারিতে থাকা অবস্থা থেকেই হচ্ছে ওখানে থাকতেন। মাঝে মধ্যে বাড়ি আসতেন ২-১ মাস থেকে আবার চলে যাইতেন। তো জীবনের ১ম হচ্ছে ওই সময় হচ্ছে আমাকে হচ্ছে যে থানা, থানা পুলিশ, চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াদৌড়ি করতে হইছে। এগুলা যে কতটা ঝামেলার যারা হচ্ছে দৌড়াদৌড়ি করে তারাই ভালো জানেন হয়তো। তো এই সময়ে হচ্ছে পড়াশোনা করাটা বলতে গেলে আ পড়াশোনা করার মতো সিচুয়েশন ছিল না। আর ওই সময় হচ্ছে যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছিল, তো আপনারা ভালো জানেন যে গ্রামে যদি হচ্ছে একবার ঝগড়া লাগে, সেটা কি পরিমাণ ডিউরেশন হয় অ্যান্ড হচ্ছে কি পরিমাণ অশ্রাব্য গালিগালাজ করা হয়। মানে অযৌক্তিক, কোনো যুক্তি নাই। শুধু যে যা পারে গালি দিতেই থাকে। তো এই অবস্থাতে আসলে পড়াশোনা করাটা ওই সময় পড়াশোনা করার মতো সিচুয়েশন ছিল না। তারপরেও মনে হয়েছিল যে না পড়াশোনা করে অন্ততপক্ষে এদেরকে যে এই যে যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছিল বা হ্যাঁ, এদেরকে দেখানোর জন্য হইলেও হচ্ছে ভালো কিছু করতে হবে জীবনে। সেই চিন্তা থেকেই হচ্ছে ওই সময় ওই অবস্থাতেও হচ্ছে আমি পড়াশোনাটা মোটামুটি করে আরকি কন্টিনিউ করেই যাই। পরবর্তীতে ওইভাবে এইচএসসি পরীক্ষা দিলাম। ওই অবস্থাতেই ঝামেলারত অবস্থা থেকেই হচ্ছে আমি এইচএসসি পরীক্ষাটা কোনোভাবে দিলাম। পরে জীবনের ১ম হচ্ছে আমি এইচএসসির পরে হচ্ছে যে দিনাজপুরে আসি কোচিং করতে। আ এটাই হচ্ছে আমার ১ম ছিল যেটা আমি হচ্ছে বাড়ির বাইরে আসি ১ম। এর আগে আমি কখনোই হচ্ছে আমার জেলা শহরেও কখনোই আমি আসি নাই। তো একা সবকিছুই হচ্ছে আমাকে একা করতে হইছে আসলে। যেহেতু বাবা হচ্ছে বাড়িতে ছিল না। বলতে গেলে ওই সময় হচ্ছে আমি বাড়ির গার্ডিয়ান ছিলাম একটা। আর ওই সময় হচ্ছে বাড়ি থেকে আমি বাইরে আসাতে হচ্ছে বাড়িতে এক প্রকার বলা চলে সমস্যার সৃষ্টি হয়েছিল যে, বাড়িতে একজন গার্ডিয়ান যে কাজগুলা করে, একজন পুরুষ মানুষ যে কাজগুলা করে এখন সেগুলা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা, আমার ২ টা বোন, আমার দাদি এদেরকে করতে হবে। অ্যান্ড এটা নিয়ে হচ্ছে এক প্রকার চিন্তা ছিল আমার। যার কারণে ১ম হচ্ছে যে দিনাজপুরে এসে কোনোভাবেই হচ্ছে আমার আসলে মন বসতেছিল না। তো করার কিছু নেই। কিছু করতে হলে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। পরে এভাবেই প্রিপারেশন শুরু করলাম। আমি মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি ধরেই নিছিলাম যে আমার হচ্ছে এইচএসসি তে প্লাস আসবে অ্যান্ড ভাবছিলাম যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে হয়তো ৫ থেকে ৭ জনের প্লাস আসবে। কারণ খুব একটা কঠিন ছিল না। কারণ হচ্ছে যে আমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। হয়তো ফুল সিলেবাসে পরীক্ষা হইলে আমিও প্লাস হয়তো পাইতাম না। তো যেদিন রেজাল্ট দেয় আমি ১ম এ হচ্ছে ফ্রেন্ডদের রেজাল্ট গুলা শোনা শুরু করলাম যে আগে ফ্রেন্ডদের গুলা শুনি তারপরে আমারটা দেখবনে। তো যখন হচ্ছে ফ্রেন্ডদের রেজাল্ট গুলা দেখি তো দেখি যে কারো প্লাস নেই। যেখানে আমি আশা করছিলাম যে ৫ থেকে ৭ জন আমরা প্লাস পাবো। তো তাদের সবার রেজাল্ট গুলা শুনলাম। তাদের কারোরই প্লাস নেই অ্যান্ড হচ্ছে প্লাসের আশেপাশেও নাই। তাইলে তো আমার মোটামুটি প্লাসের আশেপাশে থাকলে হচ্ছে প্লাস নিশ্চয়ই আসবে না। তো আমার তো অবস্থা খারাপ। মাথা কোনোভাবে কাজ করতেছিল না। পরে রেজাল্ট দেখলাম কোনোভাবে। আ না যাই হোক প্লাস পাইছি। জীবনের ১ম আসলে এটা আমার প্লাস পাওয়া ছিল কোনো বোর্ড পরীক্ষায়। ও পরে যদি হচ্ছে আমি প্লাস পাই ওইদিন হচ্ছে ইংলিশে হচ্ছে আমার এইচএসসি তে প্রচুর বাজে অবস্থা ছিল। ইংলিশে আমার ছিল বি প্লাস যার কারণে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাই দিতে পারতাম না আর। তো আমি প্রিপারেশন নিলাম ইঞ্জিনিয়ারিং। আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দিতে পারব না। এটাতে আরো তো মন খারাপ যদিও প্লাস পেলাম। পরে ঢাবি, রাবি অ্যান্ড সাস্টকে টার্গেট করে আরকি পড়াশোনা শুরু করলাম। তো এরপরেই আমার ফ্যামিলিতে অ্যান্ড আমার জীবনে সবথেকে বড় একটা বলতে গেলে ধাক্কা চলে আসে। তো ওই সময়ে হচ্ছে যে আমি আমার বোনকে হারাই। আমার যে বোনটা হচ্ছে যে তার কিছুদিন পরেই তার হচ্ছে এসএসসি পরীক্ষা ছিল। আমার ২ টা বোন, তার মধ্যে ওই বোনটা বড়। ঈদের ছুটিতে আমি ঐদিন হচ্ছে বাড়ি যাবো আরকি। তো আমার বোন আবার ফোন দিয়ে বলল যে, ওর জন্য কিছু ক্লাস নিয়ে যাইতে ডাউনলোড করে ও আবার হচ্ছে আমাদের বাড়ির যে এলইডি টিভিটা সেখানে হচ্ছে যে ডাউনলোড করা ক্লাসগুলা মেমোরিতে দিয়ে পড়তো আরকি।
আমি হচ্ছে ক্লাস ডাউনলোড করলাম, সবকিছুই করলাম এন্ড ঐদিন বাড়ি যাবো আরকি। তো বাড়িতে যাওয়ার পথে আমার এক পিসির বাসায় ঢুকি আবার একটা কাজে। তো ওই পিসি আবার আ ওই পিসির বাসায় যখন ঢুকি তো বাড়ি থেকে আবার ফোন আসে যে আমার বোন সুসাইড করছে। ওই অবস্থাতে হচ্ছে আমার বাড়িতে কোনো গার্ডিয়ান নাই। অবস্থা কি হতে পারে আপনারা ভালোই হয়তোবা বুঝতে পারতেছেন যে কি রকম অবস্থা হইতে পারে ওই সময়ে। আর ওই সময় হচ্ছে আমার এডমিশন টাইম। আ সুসাইডটা আসলে কি কারণে করছিল এগুলা অনেক কাহিনী, এগুলা আর না বলি এন্ড বলা উচিত হবে না। পরে ওই অবস্থাতে তো আমার হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ দিন মানে পড়াশোনা করার তো সিচুয়েশনই ছিল না আসলে। আমার মা তো হচ্ছে যে দিন-রাত ২৪ ঘন্টা বলতে গেলে কান্নার মধ্যেই ছিল। উনাকে সামলাইতে তো বলতে গেলে উনাকে সামলাইতেই একজনকে লাগতো। তো ওই অবস্থাতে পড়াশোনা কোনোভাবেই হয় নাই। ২০ থেকে ২৫ দিন তার তার ২০ দিন পর আবার ঢাবির পরীক্ষা। পরে আমার বাবা বাড়িতে আসলো। পরে আমি আবার দিনাজপুর চলে আসলাম। তো এই অবস্থাতে আসলে কোনোভাবেই হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছিলাম না আগের মতো। ওইভাবেই ঢাবির পরীক্ষাটা দিলাম। ঢাবির পরীক্ষা দিতে যাই ওইদিন আবার আমার জ্বর। ওইভাবে পরীক্ষাটা দিয়ে মোটামুটি এমসিকিউটা ভালোই হয়েছিল। ৪০ প্লাস আশা করছিলাম এন্ড পাইছিলামও। কিন্তু লিখিতটা প্রচুর বাজে হয়েছিল। ওইখানে মনে হয় শুধু ৭ পাইছিলাম সবগুলাই মিলে। পরে এরপরে হচ্ছে ছিল রাবির পরীক্ষা। তো রাবির পরীক্ষা দিলাম। রাবিতে আমার এক দিদি এন্ড দাদা পড়তো। তো ওই দিদি আর দাদা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে যে আ আমার হচ্ছে কোয়েশ্চেনটা আরকি মানে কত পাইতে পারি এটা আরকি হিসাব করলো উনারা। তো হিসাব করে দেখলো যে আ আমি পাইতেছি ৬০। তো ওই ৬০ এ মোটামুটি র‍্যাংক আসলে হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ আসতে পারে। ওই র‍্যাংকে আসলেও হচ্ছে শেষের দিকে সাবজেক্ট গুলো আসতে পারে। ঐদিন তো আরো মন খারাপ। এখানেও হইল না। আমি মাত্র এপ্লাই করছিলাম ৩ টাতে মনে হয়। গুচ্ছ আর হচ্ছে রাবি অ্যান্ড ঢাবি আর মেডিকেলে মনে হয়। মেডিকেলে তো হয় নাই। পরে পরে পরীক্ষা ছিল মনে হয় হ্যাঁ, গুচ্ছের পরীক্ষা। তো গুচ্ছের পরীক্ষার দিন আবার আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। ঐদিন আবার কি হয়? ঐদিন হচ্ছে যে পরীক্ষা ভালোই হয়েছিল মোটামুটি। তো ঐদিন পরীক্ষা শেষে যখন খাতা নিবে ওই সময় হচ্ছে আমার একটা এমসিকিউ দাগাইতেছিল আরকি। তো যিনি হচ্ছে খাতাটা নিবেন, তো উনার সাথে আমি কেন জানি হচ্ছে জোরাজুরি শুরু করে দিয়েছিলাম একটা এমসিকিউ দাগানোর জন্য। ওই সময় আমার মাথায় ছিল না যে এটা আসলে আ এডমিশন টাইমে এটা আসলে অনেক সেনসিটিভ। এগুলা করা কোনোভাবেই উচিত না আসলে। তো এটা মাথায় ছিল না। তো উনি আবার আমার খাতা না নিয়েই হচ্ছে পিছন থেকে হচ্ছে খাতা নেওয়া শুরু করলো। আমি ভাবলাম যে হয়তোবা পিছনের জনের নিয়েই হচ্ছে আমারটা নিবে। পরে দেখলাম যে না, উনি হচ্ছে স মানে সবার খাতা ওঠা শেষ। উনি যায় হচ্ছে যে প্রধান যে হচ্ছে ডিউটিরত যে প্রধান ছিলেন উনাকে বলতেছেন যায়, "স্যার এই ছেলে তো খাতা দিচ্ছে না।" পরে আমার তো অবস্থা খারাপ। সবাই হচ্ছে আমার দিকে তাকায় আছে অ্যান্ড স্যাররাও বলতেছে যে একে এক্সপেল করে দিতে হবে হ্যান-ত্যান। আমার তো অবস্থা খারাপ। আমি তো কাঁপাকাঁপি শুরু করে দিছি। কি করলাম আমি? এক্সামটা তো ভালোই হয়েছিল। যদি ওই একটা এমসিকিউ এর জন্য এমন না করতাম তাহলে হয়তোবা ভালো একটা র‍্যাংক আসতো। পরে স্যাররা হয়তোবা আ এমনিতে হয়তোবা বলছিলেন ওইটা। পরে এক্সপেল আসলে করে নাই। আমার ভাগ্যটা আসলে ভালো ছিল বলতে গেলে। পরে যেদিন হচ্ছে রেজাল্ট দেয় ঐদিন সবগুলাই একসাথে দেয়। গুচ্ছ, রাবি আর হচ্ছে ঢাবির ৩ টাই। ১ম এ আমি হচ্ছে রাবির রেজাল্ট পাই। তো রাবির রেজাল্টটা আবার হচ্ছে আমার ওই দাদাই দেখে, যে দাদা হচ্ছে আমার খাতার আমার হচ্ছে কোয়েশ্চেনের হিসাব মিলাইছিল যে আ কত আসতে পারে। তো দেখে ওই মার্ক ঠিকই আছে। মার্ক হচ্ছে ৬০.৫ আসছিল আরকি। আমরা হিসাব করছিলাম ৬০। তো যদিও ৬০.৫ আসছে তো ওই মার্কেই আবার হচ্ছে র‍্যাংক আসছিল ৩৪৩। এটা আসার কারণ হচ্ছে আমি যে শিফটে হচ্ছে পরীক্ষা দিছিলাম তো ওই শিফটে রাবিতে হচ্ছে ৪ টা শিফটে পরীক্ষা হইতো। ৪ টা কিংবা ৫ টা। ওই শিফটের কোয়েশ্চেনটা হচ্ছে সবথেকে হার্ড হয়েছিল অ্যান্ড আমারও মনে হয়েছিল যে এটা হার্ড হইছে। বাকি যে ফ্রেন্ডরা হচ্ছে অন্যান্য শিফটে পরীক্ষা দিছিল তারা আবার এর থেকে বেশি মার্ক পেয়েও হচ্ছে ওদের পজিশন আমার থেকে পিছনে ছিল। পরে গুচ্ছের রেজাল্ট পাই। গুচ্ছেও মোটামুটি ভালো পজিশন ১৯৩৪। এরপরে ঢাবির রেজাল্ট পাই। ঢাবির অবস্থা সেম। আশা করছিলাম ৪০ প্লাস এমসিকিউ হবে ওইটাই আসছে কিন্তু লিখিততে আসছে ৭.৫। তো মোটামুটি টোটাল হচ্ছে ৪৭.৫ পাই আরকি।
তো এই পর্যন্তই হচ্ছে আমার জার্নিটা আসলে। জীবনের ১ম এটা ভিডিও ছিল। জানি না কেমন হইছে অ্যান্ড ঠিকভাবে আমি বলতে পারছি কিনা। হয়তোবা কথার সিকোয়েন্স উল্টাপাল্টা হইছে কিছুটা। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে সামনে ভালো কিছু করতে পারি। নমস্কার সবাইকে।